আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া এখন সিটি কর্পোরেশনের ঘোষণার অপেক্ষায়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি শেষ করেছে পৌর ও জেলা প্রশাসন। এবং বরিশালের বোরোর বাম্পার ফলনে খুশি চাষিরা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া এখন সিটি কর্পোরেশনের ঘোষণার অপেক্ষায়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি শেষ করেছে পৌর ও জেলা প্রশাসন। 2011 সালের 30 জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে 13টি জেলার পৌরসভার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তালিকায় বগুড়া ছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে থমকে গিয়েছিল অগ্রগতি। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সিটি ঘোষণার মহেন্দ্রক্ষণের অপেক্ষায় বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসের। প্রায় 150 বছর আগে 1876 সালের 1 জুলাই 9টি ওয়ার্ড নিয়ে বগুড়া পৌরসভা গঠিত হয়েছিল। তখন এর আয়তন ছিল 1.25 বর্গ কিলোমিটার। দীর্ঘদিন পর 1881 সালে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করে 12 এবং আয়তন বৃদ্ধি করে 14.76 বর্গ কিলোমিটার করা হয়। 2004 সালে তৎকালীন বিএনপি সরকার বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার উদ্যোগ নিয়ে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করে 21 এবং আয়তন বৃদ্ধি করে 69 বর্গ কিলোমিটার করে। কিন্তু ওই সময় রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের পরবর্তী সময় থেকে চরম বৈষম্যের কারণে থমকে ছিল সিটি ঘোষণা। যদি বগুড়া পৌরসভাকে সিটি ঘোষণা করা হয়, আমরা হয়তো অনেক সুযোগ সুবিধা পাবো। বগুড়াবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল বগুড়া সিটি কর্পোরেশন হোক। এই ঘোষণা বগুড়াবাসীর জন্য একটি আনন্দের। সিটি ঘোষণার বিভিন্ন শর্ত অনেক আগেই পূরণ হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন হয়নি বলে নাগরিক সমাজের অভিমত। শুধুমাত্র রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে বিগত স্বৈরাচারী সরকার বগুড়াকে সিটি কর্পোরেশন করে নাই। সিটি কর্পোরেশন ঘোষণা হলে নানা ধরনের সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ। সিটি কর্পোরেশন হলে আমাদের যে বর্তমান যে থোক বরাদ্দ 80 লাখ, 90 লাখ, 1 কোটি টাকা, এটা ধরেন যে 20 কোটি, 50 কোটি হয়ে যাবে। এতে আমরা এই টাকাগুলো কাজ করতে পারবো। বগুড়া জেলা প্রশাসন ও পৌর প্রশাসক বলছেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, শুধু ঘোষণার অপেক্ষা। সরেজমিন পরিদর্শন হয়েছে। সরেজমিনে আমাদের সার্ভে থেকে আমাদের টিমটা চলে গিয়েছিল এবং তারা দেখে আসছে। এখন কাজ আমাদের অফিসে হচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা এটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সিটি কর্পোরেশন এটি আমি জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব পাঠানোর পাশাপাশি আলাদাভাবে চিঠিও দিয়েছিলাম। আমাদের চিঠির রেসপন্সে আমাদেরকে গণবিজ্ঞপ্তি জারি করার জন্য একটা নির্দেশনা দিয়েছে। গণবিজ্ঞপ্তি প্রস্তুত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলার ঘোত্রী ইউনিয়নের বড় খারদিয়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন সহ অন্যান্যরা। লক্ষ্মীপুরে উদ্দেশ্যমূলক হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। রোববার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ হানিফ। ঘটনাটির তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এতে উপস্থিত ছিলেন ফিরোজ আলম, শাহাদাত, রায়হান, মোহাম্মদ আরিফ ও নুরুল ইসলাম সহ অন্যান্যরা। বরিশালের বোরোর বাম্পার ফলনে খুশি চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে এখন চলছে ধান কাটার উৎসব। চলতি মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বোরোর ভালো ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষণ কম থাকায় নিজেরাও জমিতে কাজ করছেন বলে জানান জমির মালিকরা। ধান লাগাইছি, ধান খুব ভালো হয়েছে। ধান ফসলাদি ভালো হয়েছে। কৃষকের সংকটের কারণে আমি নিজেই জমিতে কাশি লিয়ে নামিয়ে গেছি।
এ অঞ্চলে বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য কৃষাণ এসেছে। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান ঘরে তোলা যাবে। প্রত্যেক বছরের থেকে এবছর ফলন ভালো। আল্লাহ দিলে কোনো ফলনের কারেন্ট পোক হোক, যে কোনো পোকামাকড় হোক, কোনো কিছু নাই। আবহাওয়ার পরিস্থিতি যা আছে এরকম যদি থাকে, সুস্থ হলে সবাই ধান ঘরে ওঠাতে পারবে। ধান ভালো হয়েছে, আবার যদি ঈশ্বর যদি কোনো সমস্যা হয় ধান পালে আরো ভালো হবে। জেলায় এখন পর্যন্ত 35% ধান কাটা হয়েছে। আগামী 20 দিনের মধ্যে ধান কাটা শেষ হবে। আবহাওয়া প্রতিকূল অবস্থায় রয়েছে, যে কোনো সময় ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং 80% ধান কর্তনের পাকার সাথে সাথে আমরা কর্তনের পরামর্শ দিচ্ছি কৃষক পর্যায়ে। বরিশালে এবার 61,225 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা, এলাকায় উৎসবের আমেজ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোনারগাঁও উপজেলার সাইমাদ টাওয়ারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির ভুইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আমিনপুর পৌরসভার গোয়ালদি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিপন ভুইয়া, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁ পরিক্রমা পত্রিকার সম্পাদক আরিফুর রহমান, বাংলা টিভি সোনারগাঁ বন্দর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। পাবনায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের রায়বাহাদুর গেট এলাকায় নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 3 বছর মেয়াদে সভাপতি খন্দকার মবিদুর রহমান সেতু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হন। টাঙ্গাইলে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার রসুলপুর গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এই মেলায় দূর দূরান্ত থেকে জামাইরা এসেছেন। মেলাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে নানা বিনোদনের। মেলায় এবার বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক্স, খাবারের দোকান সহ প্রায় 300 স্টল বসেছে। ঐতিহ্যবাহী এই মেলায় ব্যবসা করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা। আটি ব্যস্ত আছি, শ্বাস ব্যস্ত আছি, ভিন্ডি খই ব্যস্ত আছি। সামনে আশা করতেছি আরো ভালো হবে। সবাই কেনাকাটা করতেছে এবং সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। এই মেলার মূল আকর্ষণ, এখানে জিলাপি, গুল্লার এবং কসমেটিক্সের প্রসাধনের মাল বিক্রি হয়। এখানে খাট থেকে আরম্ভ করে বিভিন্ন কাঠের ফার্নিচার বিক্রি হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক শ্রেণীর সি ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। নবী প্রবীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পক্ষ থেকে জেলা ছাত্রদল, বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য যাতায়াত, আবাসন, খাদ্য, বিশুদ্ধ পানি, মেডিকেল সেবা সহ বিভিন্ন সেবা দিয়ে সহযোগিতা করে। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন নবী প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল সহ সংশ্লিষ্টরা। নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন বিটিএ এর প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। চৌবহনীর পূর্ববাজার হোয়াইট হলে নিজ বাড়িতে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের সহধর্মিনী সুলতানা হাশেম, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহে আবদুল্লাহ আল বাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আম্বার গ্রুপের পরিচালক ফারহানাস রাসেল, সাবেক চেয়ারম্যান আলী হোসেন সহ আরও অনেকে।
BWMRI হাইব্রিড ভুট্টা 2 এর ব্লক প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট জামালপুরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষি জাকিয়া সুলতানা, গম ও ভুট্টা ইনস্টিটিউট জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে দিনব্যাপী সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মির্জাপুর প্রেস ক্লাব হলরুমে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। শেষে 20 জন সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়। কর্মশালার সমন্বয়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি ও জার্মান নিউজ এজেন্সি DPA বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনেক। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া এখন সিটি কর্পোরেশনের ঘোষণার অপেক্ষায়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি শেষ করেছে পৌর ও জেলা প্রশাসন। বরিশালের বড় বাম্পার ফলনে খুশি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। এবং টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা, এলাকায় উৎসবের আমেজ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।